দেখে নেব খেলার সময় শিরোনাম। সিলেটে টাইগারদের ক্যাম্পে বৃষ্টির হানা, ইনডোরে সারতে হলো অনুশীলন। জুলিয়ান উডের ক্লাসে পাওয়ার হিটিং ও শট ভ্যারিয়েশনে উন্নতির কৌশল রপ্তের চেষ্টা ব্যাটারদের। বিসিবিতে অ্যাডহক কমিটির প্রয়োজন নেই, মন্ত্রণালয় হস্তক্ষেপ না করলে অক্টোবরেই নির্বাচন, বললেন রফিকুল বাবু। অনির্বাচিতদের দিয়ে গঠনতন্ত্র সংশোধন না করার পরামর্শ। আমরা যদি যৌক্তিক মনে করি নির্বাচনের পরে যে এগুলি সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলি করবো ইনশাল্লাহ। প্রায় 10 বছর আন্তর্জাতিক ম্যাচ নেই খুলনা বিভাগীয় স্টেডিয়ামে, ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা। প্রয়োজন বড় ধরনের সংস্কার, 137 কোটি টাকা ব্যয়ে সমাধানের আশ্বাস এনএসসির। বাফুফের গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা উঠছে নির্বাহী কমিটির সভায়। সেপ্টেম্বরে শুরু নারী দলের এশিয়ান কাপ প্রস্তুতি, জাপান ও মধ্যপ্রাচ্যে কন্ডিশনিং ক্যাম্প। এবং সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে কাল বাংলাদেশের সামনে ভারত। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক কোচ, প্রথম ম্যাচের ভুল শুধরে জয়ের আশা। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। টাইগারদের ক্যাম্পে বৃষ্টির হানা। সিলেটে দ্বিতীয় দিনের অনুশীলনে মাঠে নামা হয়নি লিটনদের, ইনডোরেই সারতে হয়েছে প্রস্তুতি। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তত্ত্বাবধানে শট ভ্যারিয়েশন নিয়ে কাজ করেছেন ব্যাটাররা। এদিন বৃষ্টির কারণে ফ্লাড লাইটে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। সিলেট থেকে আরও জানাচ্ছেন অপু বণিক। সকাল থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টি, সঙ্গে তীব্র বাতাস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের জন্য মাঠ প্রস্তুত করতেই ব্যস্ত থাকতে হলো কর্মীদের। বৃষ্টি মাথায় নিয়েই মাঠে আসেন লিটনরা, যদিও ইনডোরেই সারতে হয় অনুশীলন আর জিম। সকালে 1.5 ঘন্টা জিম সেশনে অংশ নেন ক্রিকেটাররা, এরপর ঝালিয়ে নেন ব্যাটিং বোলিং। টি-20 দলের সঙ্গে অনুশীলন করছেন আবাদত রাজাসহ লোকাল খেলোয়াড়রাও। জুলিয়ান উডের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছেন ব্যাটাররা। শিষ্যদের ব্যাট সুইং নিয়ে কাজ করছেন নতুন পাওয়ার হিটিং কোচ লিটন, জাকের, তানজিদ, তামিম, শান্তরাও চেষ্টা করছেন শটের রেঞ্জ বাড়াতে। দলে গ্রুপিং সহ বেশ কিছু অভিযোগ উঠেছিল কোচ সালাউদ্দিনের বিরুদ্ধে, তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর প্রেক্ষাপট বদলে গেছে। সিনিয়র সহকারী কোচের উপর আস্থা রাখছে বোর্ড, ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ রয়েছে তার। শিষ্যদের প্রস্তুতির খুঁটিনাটি খেয়াল রাখেন সালাউদ্দিন। এশিয়া কাপের দল ঘোষণার আগে অনেক হিসেব নিকেশ মেলাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ক্রিকেটাররাও উজাড় করে দিচ্ছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের দলে জায়গা করে নিতে চেষ্টার কমতি নেই। ঢাকায় ফিটনেস ট্রেনিং এর পর সিলেটের স্কিল ক্যাম্পেও সেটা স্পষ্ট, যদিও বৃষ্টির বাধায় মাঠের অনুশীলন বিঘ্নিত। এদিন ফ্লাডলাইটে প্র্যাকটিস বাতিল করতে বাধ্য হয় দল। সামনের কয়েকটা দিনও এই বৃষ্টির সংখ্যা মাথায় নিয়েই চলতে হবে ক্রিকেটারদের। আরও 2 দিন হওয়ার কথা এই স্কিল ট্রেনিং। 25 আগস্ট নিজেদের মধ্যে ম্যাচ সিনারিওতে খেলবে দল। 26 তারিখ বিসিবি এইচপি টিমের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ মাঠে গড়াবে 30 আগস্ট। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে অ্যাডহক কমিটির কোনো প্রয়োজনীয়তা নেই। দেশের বর্তমান পরিস্থিতি বিসিবির নির্বাচন হওয়ার জন্য যথেষ্ট ভালো। মন্ত্রণালয় হস্তক্ষেপ না করলে অক্টোবরেই নির্বাচন হবে বলে বিশ্বাস সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর। তার স্পষ্ট কথা, অনির্বাচিতদের দিয়ে গঠনতন্ত্র সংশোধনের মতো কারণ এখনো তৈরি হয়নি। সংস্কার করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই। এদিকে মাহবুব আনামের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অবাক এই ক্রীড়া সংগঠক। আশা, ব্যক্তিগত সমস্যা কাটিয়ে ক্রিকেটেই থাকবেন অভিজ্ঞ এই সংগঠক। বিস্তারিত নিয়ন মোহামিনের রিপোর্টে। দিনের হিসেব করলে আর 1.5 মাসেরও কম সময় বাকি। এই বছরের অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ। গঠনতন্ত্র বলছে চাইলে অক্টোবরের আগেও নির্বাচন করা সম্ভব, তবে অক্টোবরের মধ্যে করলেও সমস্যা নেই। তবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের যেন সেদিকে ভ্রুক্ষেপই নেই। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনও কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে পারেনি বোর্ড। উল্টো জোর গুঞ্জন অ্যাডহক কমিটি দিয়েই নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটা পার করে দিতে চাচ্ছেন বোর্ডের একাংশ। তবে শঙ্কার মধ্যেও ক্রিকেটের ভালো চাইলে এই পথে না হাঁটার পরামর্শ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের। পরিস্থিতি যদি এরকম হতো যে এখন নির্বাচন করা সম্ভব নয় বিভিন্ন কারণে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডহক কমিটিটা অটোমেটিক চলে আসে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে নির্বাচনের অনুকূলেই কিন্তু পরিবেশ আছে। সমস্যা আছে আরও একটা,
2024-এর 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকেই বিসিবিতে আলোচনা গঠনতন্ত্র সংশোধনের, কিন্তু সাবেক পরিচালকের সোজা সাপটা কথা, অনির্বাচিতদের হাত দিয়ে সংশোধনের কোনো প্রয়োজনীয়তাই নেই, বরং যে কোনো পর্যায়ের সংস্কার হতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। মাননীয় উপদেষ্টা যে কথাগুলি বলেছেন সেটা কিন্তু নির্বাচনের পরেও নির্বাচিত বডির মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব, যে যে সংস্কারগুলি করা। সুতরাং আমরা যদি যৌক্তিক মনে করি নির্বাচনের পরে যে এগুলি সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলি করবো ইনশাল্লাহ। বিসিবির নির্বাচন হবে কি হবে না তার চেয়েও এখন বড় প্রশ্ন কারা আসছেন এর সর্বোচ্চ পর্যায়ে। বাজারে তামিম ইকবাল, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলদের সঙ্গে নাম আছে সাবেক আরও কয়েকজন কর্মকর্তার, কিন্তু সাবেক এই কর্তার দাবি তাদের প্রাথমিক চিন্তা শুধুই নির্বাচন। এরপর জয়ী হয়ে যারা আসবেন তাদের মধ্য থেকেই নির্বাচিত হবেন দেশের ক্রিকেটের নতুন অভিভাবক। আফটার ইলেকশন কে কে ডিরেক্টর নির্বাচিত হয়ে আসবে তাদের উপর ডিপেন্ড করেই কিন্তু সভাপতি নির্বাচিত হবে। সুতরাং যাদের নাম শোনা যাচ্ছে তাদেরকে তো আগে ডিরেক্টর নির্বাচিত হতে হবে, তারপরে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে এই টানাপোড়েনের মধ্যেও নিজের প্রার্থিতা নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই রফিকুল ইসলাম বাবুর, যদিও মাহবুব আনামের ঘটনায় একটু নড়ে চড়ে বসেছেন তারা। মাহবুব আনামের বিষয়টা কিন্তু অত্যন্ত দুঃখজনক। সে একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন এবং তার করার যথেষ্ট যোগ্যতাও আছে ভবিষ্যতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। গত বছর 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে পরিবর্তন আসে ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও। আওয়ামী লীগ সরকারের আমলে 12 বছরেও সভাপতি পদে কোনো পরিবর্তন দেখা না গেলেও গত 1 বছরে বিসিবির সর্বোচ্চ পদে পরিবর্তন এসেছে 3 বার। আজকের দিনে সভাপতি পদে বসেছিলেন ফারুক আহমেদ, তাকে সরিয়ে পরে আনা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। জুলাই পরবর্তী কেমন ছিল বিসিবির এই 1 বছর দেখে নেব প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 3 দিন পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠন হয় নতুন সরকার। গেল সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 5 আগস্ট পরবর্তী দেশ ত্যাগের সঙ্গে পদত্যাগ করেন তিনি। নতুন সভাপতি নিয়োগে প্রক্রিয়া শুরু করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুরুতে বেশ কয়েকজনের নাম আসলেও শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর করে পরিচালক বানানো হয় বোর্ডের। সঙ্গে এনএসসি কোটায় বোর্ড পরিচালক হন নাজমুল আবেদিন ফাহিম। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক বিসিবির সভাপতি পদে আসায় স্বাগত জানান ক্রিকেটাররা। শুরুতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপও নেন ফারুক আহমেদ। চালু করেন বন্ধ থাকা বেশ কিছু টুর্নামেন্ট, সংস্কার করেন বোর্ডের বিভিন্ন কমিটি। বিতর্কের জন্ম দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহেকে বরখাস্ত করে। তার উপর অভিযোগ ওঠে একক কর্তৃত্বে বোর্ড পরিচালনার। প্রথমবারের মতো প্রকাশ্যে আসে আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব। ক্রিকেট অপারেশনসের প্রধানের পদ নিয়ে মূলত তৈরি হয় এই বিরোধ। বিপিএলে দুর্বার রাজশাহীর নজিরবিহীন কর্মকাণ্ড ব্যাপকভাবে সমালোচনায় ফেলে ফারুক আহমেদকে। তবে তৎকালীন বোর্ড প্রধান ব্যাপকভাবে আলোচনায় আসেন বিসিবির ফিক্সড ডিপোজিট এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে। মূলত ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ ব্যাংকে টাকা স্থানান্তর করা হয়। সঠিকভাবে দায়িত্ব না পালনের অভিযোগে 9 মাসের মাথায় তাকে সরানো হয় বিসিবি সভাপতির পদ থেকে। নতুন সভাপতি হিসেবে আসেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কুইক টি-20 ইনিংস খেলার আশ্বাস দিয়ে দায়িত্বে আসেন বুলবুল। বেশ কিছু সংস্কার কাজে হাত দেন। কিভাবে বিসিবি পরিচালনা করতে চান তার প্রেজেন্টেশন দেন বোর্ড সভাপতি নিজে। প্রস্তাবনা চেয়েছেন প্রায় প্রতিটি ডিপার্টমেন্ট থেকে। নিয়োগ দিয়েছেন নতুন কিউরেটর টনি হ্যামিংকে। জাতীয় দলে যুক্ত করা হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। পরবর্তী বিপিএল আয়োজনে নিয়োগ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। অক্টোবরে হওয়ার কথা বিসিবির নির্বাচন, যেখানে প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বোর্ড পরিচালক মাহবুবুল আনাম। আলোচনায় 3 সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শেষ পর্যন্ত কে হতে যাচ্ছে বোর্ড সভাপতি সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টাইগার ক্রিকেটের লাকি ভেন্যু খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ নেই প্রায় 10 বছর, যা নিয়ে ক্ষোভের শেষ নেই ওই অঞ্চলের ক্রীড়াপ্রেমীদের। আগামী বিপিএল এর সম্ভাব্য ভেন্যুর তালিকায় খুলনা থাকলেও বাস্তবতা বলছে বড় ধরনের সংস্কার ছাড়া আন্তর্জাতিক বা বিপিএল এর ম্যাচ সেখানে আয়োজন সম্ভব নয়।
জাতীয় ক্রীড়া পরিষদ বলছে 137 কোটি টাকা ব্যয়ে খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ামল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। চারিদিকে সবুজের সমারোহ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামের মাঠ দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। তবে স্টেডিয়ামের অবকাঠামো বলবে ভিন্ন গল্প। ভাঙাচোরা গ্যালারি, নষ্ট ফ্লাডলাইট, জায়ান্ট স্ক্রিন, ইলেকট্রনিক স্কোরবোর্ডের বেহাল অবস্থা, নেই সাইড স্ক্রিন, ড্রেসিং রুমের অবস্থাও ভালো না। খুলনা বিভাগীয় স্টেডিয়ামের এমন অবস্থা প্রায় 10 বছর। 2016-তে কালবৈশাখী ঝড়ে স্টেডিয়ামের ড্রেসিং রুম ও প্রেসিডেন্ট বক্সের গ্লাস ভেঙে যায়, ভেঙে পড়ে সাইড স্ক্রিন। এরপর সংস্কারের অভাবে দিন দিন ক্ষতির পরিমাণ বাড়তেই থাকে। এতদিনেও স্টেডিয়াম সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে জরাজীর্ণ স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে আরও। এ অবস্থায় আন্তর্জাতিক ম্যাচ তো দূরে থাক, জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চালাতেও হয় অনেকটা জোড়াতালি দিয়ে। তাই সংস্কার করে দ্রুত স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর দাবি এই অঞ্চলের ক্রীড়াপ্রেমীদের। ডোমেস্টিক ক্রিকেটের যে এনসিএল যে খেলাগুলো সেগুলো কিন্তু হচ্ছে না। তা আমার মনে হয় যে খেলাগুলো যদি হতো তাহলে আমাদের যারা ক্রিকেট লার্নার আছে এরাও কিন্তু খেলাগুলো দেখে অনেক কিছু শিখতে পারতো। আমাদের খুলনায় লিগ নেই, আমাদের খুলনায় মাঠ আছে বাট খেলা নেই। আর মাঠের যে অবস্থা আপনারা যদি দেখলে বুঝতে পারবেন, ড্রেসিং রুম ভাঙা, উইকেট ইউজ করতেছে না। আমাদের ত্রিপল, আমাদের এনসিএল প্র্যাকটিস শুরু হয়েছে, আমাদের ত্রিপল আমাদের উইকেট রেডি করবে, লাস্ট 4 দিন ধরে উইকেট রেডি করতে পারতেছে না। একটু যদি গুড়ি বৃষ্টি হয় ত্রিপল ফুটা পানি পড়তেছে। স্টেডিয়ামটা সংস্কার করা হোক এবং উন্নত মানের গ্যালারি করা হোক, গ্যালারিটা আরও বাড়ানো হোক। খুলনাবাসী সবাইদের পক্ষ থেকে একটাই দাবি কি যাতে নিয়মিতভাবে বিপিএল অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরে স্টেডিয়ামটি সংস্কারের জন্য বারবার দাবি জানিয়ে ব্যর্থ হয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরাও। তবে তাদের আশা উদ্যোগ নেবে বিসিবি। বিসিবির কাছে আবেদন থাকবে এখানে যেন ইমিডিয়েটলি খুব শীঘ্রই বিপিএল খেলা শুরু হয়। আর বিপিএল যদি খেলা শুরু না হয়, সংস্কার না হয় স্টেডিয়ামের, আমরা খুলনার আম জনতাকে সাথে নিয়ে আমরা যারা অর্গানাইজার আছি তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ বলছে 137 কোটি টাকা ব্যয়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামটির দ্বিতল বিশিষ্ট গ্যালারি সহ পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে উদ্যোগ নেওয়া হয়েছে, যা এখন সম্ভাব্যতা যাচাই পর্যায়ে আছে। পূর্ণাঙ্গ সংস্কার সময় সাপেক্ষ বলেও জানান তিনি। বিভাগীয় স্টেডিয়াম এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স দুটি মিলে একটা প্রজেক্ট এস্টিমেট প্রণয়ন করা হয়েছে। পরিমাণ ছিল 137 কোটি টাকা। টাইম ফ্রেমটা তো আমি ওইভাবে নিশ্চিতভাবে বলতে পারছি না, সহসাই হবে আশা করছি। এখানে এখন পর্যন্ত 3টি টেস্ট, 4টি ওডিআই ও 5টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এখানে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। এই স্টেডিয়াম ঘিরে প্রতি বছরই আশ্বাসের গল্প শুনে আসছে খুলনাবাসী। আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে এখানে। পরিবর্তিত নতুন এই সময়ে সেই স্বপ্ন দেখতে শুরু করেছেন এই অঞ্চলের ক্রীড়াপ্রেমীরা। তবে বাস্তবতা বলছে এবছর এখানে বিপিএল আয়োজন সম্ভব নয়। তবে ক্রিকেট ফেরার সে স্বপ্ন যেন খুব বেশি দূরে না যায়, তেমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আগামী 28 আগস্ট চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। বিভাগের 11টি জেলা দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। আঞ্চলিক ক্রিকেটকে এগিয়ে নিতে এবং নতুন খেলোয়াড় বের করে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানান বিসিবি পরিচালক আকরাম খান। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লটারির মাধ্যমে 6টি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে 11 দলের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিযোগিতার মোট বাজেট ধরা হয়েছে 80 লাখ টাকা, যার মধ্যে 43 লাখ টাকা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বাকি 37 লাখ টাকা ওই 6টি স্পন্সর প্রতিষ্ঠান দেবে বলে জানানো হয়। 11 দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে 25টি আর সেমিফাইনাল ও ফাইনাল সহ মোট 28টি ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে। প্রতিদিন প্রতিটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে 2টি করে ম্যাচ। 28 আগস্ট বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবং আমাদের হেডেড বাই প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের। এটা প্রথম বাংলাদেশে রিজিওনাল ক্রিকেট একটা হচ্ছে, তো আমি আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছি যেন আমরা এটা ভালোভাবে করতে পারি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা স্পন্সর করেছে ওনাদেরকে। ওনারা না হলে কিন্তু আমি এই টুর্নামেন্ট করতে সাহস পেতাম না। এবং তার সাথে আমি ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের বোর্ড প্রেসিডেন্ট। সে আমাকে আশ্বাস দিয়েছে এবং আমি ওকে বাজেট পরশুদিন দিয়েছে, ওর সাথে সাথে কিন্তু বাজেটটা পাস করে দিয়েছে। চট্টগ্রাম থেকেই আরেকটি ইতিহাসের যাত্রা শুরু হলো। অর্থাৎ বর্তমান গত 1-1.5 বছরের মধ্যে অনেক জায়গায় কোনো টুর্নামেন্ট হচ্ছে না,
খেলাই মাঠে গড়াচ্ছে না। এই জায়গায় চট্টগ্রাম যে আবার অগ্রণী ভূমিকা রেখেছে, আমরা চাই এখান থেকে 5-7 জন মিনিমাম ন্যাশনাল টিমে আমাদের পার্টিসিপেন্ট থাকতো। সেই যাত্রায় আমরা আশা করি ফিরে যেতে পারবো, খুব বেশি দেরি হবে না। এবারে ফুটবলের খবর। বাফুফের গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা উঠতে যাচ্ছে ফেডারেশনের নির্বাহী কমিটির চতুর্থ সভায়। রেফারিজ কমিটি গঠন সহ মোট 11টি এজেন্ডা নিয়ে হবে আলোচনা। তবে রাখা হয়নি বাফুফের গ্রাউন্ডস কমিটি গঠনের বিষয়টি। এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে নারী ফুটবল দলের এশিয়ান কাপ মিশনের প্রস্তুতি। টুর্নামেন্টের আগে জাপান ও মধ্যপ্রাচ্যে 2টি কন্ডিশনিং ক্যাম্প করতে চায় ফেডারেশন। বাফুফে সভাপতি নির্বাচিত হয়ে ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তাবিত আউয়াল, যার জন্য 3 মাস মেয়াদী একটি বিশেষ কমিটি গঠন করে বাফুফে। ফিফার সঙ্গে যোগাযোগ রেখে এরই মধ্যে একটি কাঠামো তৈরি করে ফেলেছে সেই কমিটি, যা উপস্থাপন করা হবে আগামী শনিবার আয়োজিত হতে যাওয়া ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে। এছাড়া বৈঠকে আলোচনা হবে আরও 10টি এজেন্ডা নিয়ে। দায়িত্ব নেওয়ার প্রায় 9 মাস পার হলেও এখনও রেফারিজ ও গ্রাউন্ডস কমিটি গঠন করতে পারেনি তাবিত আউয়ালের নেতৃত্বাধীন ফেডারেশন। শনিবারের সভায় রেফারিজ কমিটি নিয়ে হবে আলোচনা, তবে এজেন্ডায় রাখা হয়নি গ্রাউন্ডস কমিটির বিষয়টি। 2024 সালের অডিট রিপোর্ট, ভুটান সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসাব ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আয়োজন নিয়ে হবে আলোচনা। এর বাইরেও বেশ কিছু বিষয় সভায় তুলে ধরবেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান। দেখেছি আমি এজেন্ডায় যে গত ব্যাচের আয় ব্যয়ের একটা এজেন্ডা আছে। যদি সে সুযোগ হয়, যদি আমরা নেক্সট ম্যাচের ব্যাপারে আলাপ করতে পারি, ইন দ্যাট কেস নেক্সট ম্যাচে আমাদের স্পন্সরশিপ থেকে কীভাবে কী প্ল্যান করব সেটা হয়তো আমি শেয়ার করব যদি আমি সুযোগ পাই। বাট ওয়েব পেজ এবং আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের ব্যাপারটা ডেফিনেটলি আমি ডিসকাস করব। এদিকে নারী দলের অস্ট্রেলিয়া মিশনের প্রস্তুতি শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই। সেই সঙ্গে জাপান ও মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা করছে ফেডারেশন। অ্যাটলিস্ট 2-4 ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো আমরা ইনশাল্লাহ অক্টোবর এবং নভেম্বর উইন্ডিতে। জাপানের আবহাওয়া এবং প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি দেখে চেষ্টা করবো আমরা সেখানেও একটি ক্যাম্প করার জন্য। এর বাইরে আমরা প্ল্যান আছে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে একটি প্ল্যান করবো, আন্তর্জাতিক ক্যাম্প করবো ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 2 to 3 উইকস আগে আমরা টিম পাঠাবো, যেন সেখানে একটি শর্ট 1 সপ্তাহ 10 দিনে ক্যাম্প করতে পারে। এবং একই সাথে সেখানে চেষ্টা করবো আমরা লোকাল ক্লাব কিংবা লোকাল স্টেট টিমের সাথে কিংবা পার্শ্ববর্তী কোনো জাতীয় দলের সাথে প্র্যাকটিস ম্যাচ করার কারণে। নারী এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে দেখা যেতে পারে সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকীকে। এই ফুটবলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ফেডারেশন। আনিকা, ওনার সাথে আমার রেগুলার যোগাযোগ হচ্ছে, ওনার বাবার সাথে যোগাযোগ হচ্ছে। যে কোনো একটা ফেজে উনি আসবে, হয় বাংলাদেশে হোক কিংবা বাইরে হোক, এসে উনি অ্যাটলিস্ট 3 weeks to 4 weeks ক্যাম্প করবে। তারপর ইনশাল্লাহ যদি হেড কোচ ওনাকে অ্যাকসেপ্ট করে, উনিও যদি কমফোর্টেবল ফিল করে, তখন ডেফিনেটলি ওনাকে আমরা আমাদের দলে দেখতে পাবো ইনশাল্লাহ। নারী দলের প্রস্তুতির জন্য প্রয়োজন বিশাল অঙ্কের বাজেট। এরই মধ্যে বেশ কয়েকটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে। ক্যাম্পের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা দ্রুতই হয়ে যাবে বলে প্রত্যাশা বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যানের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ায় আগামী বছর মার্চে এশিয়ান কাপের জন্য নারী দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফে। নারী দলের ক্যালেন্ডারও এরই মধ্যে প্রস্তুত করে ফেলেছে ফেডারেশন। দ্রুতই তা জানানো হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ছাত্রদল আয়োজিত ডেমোক্রেসি ফর অল উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। এ সময় শিক্ষা ক্ষেত্রে নারীদের ভূমিকার কথা তুলে ধরেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে এসে দেশের নারী ফুটবলের উন্নয়নে বাফুফের পরিকল্পনাও তুলে ধরেন সভাপতি। আমাদের নারী দলের প্রস্তুতির জন্য অনেক আমরা এগিয়ে গিয়েছি। এর পাশাপাশি আপনারা জানেন ইতিমুহূর্তে আমাদের অনূর্ধ্ব 20 দলও কিন্তু কোয়ালিফাই করেছে। আর আমরা ওয়েট করতেছি আগামীতে অনূর্ধ্ব 17 দল কোয়ালিফাই করে কিনা দেখার জন্য। তো আমাদের মিশন অস্ট্রেলিয়া যেটা আমরা ঘোষণা দিয়েছি, সেটার জন্য আমাদের ক্যালেন্ডারটা তৈরি হয়ে গিয়েছে। আমরা কিছু লজিস্টিক ফাইন্যান্স করার পরে ঘোষণা দিয়ে দিব ডিটেলসগুলোকে। আমরা বিশ্বাস করি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আগামীতে আরও ভালো খ্যাতিমান খেলোয়াড় তৈরি হবে, বিশেষ করে নারীরা। আমরা বিশ্বাস করি ইন্সপিরেশনের সাথে রাজশাহী জেলার থেকেও অনেক ভালো ভালো আগামীতে আমরা তারকা এবং খেলোয়াড়দেরকে আমরা পাবো। সেই পাশাপাশি ফুটবল ফেডারেশনের যেরকম দায়িত্ব আছে, কিছু কাঠামো তৈরি করে দেওয়া, কিছু ট্রেনিংয়ে সহযোগিতা করা,
তার সাথে সাথে বাংলাদেশ জাতীয়বাদী দলের অলরেডি 31 দফা অঙ্গীকার আছে যে আমরা শিক্ষার সাথে ক্রীড়াটাকে চর্চা করব, প্রতিটি মানুষের জীবনে ক্রীড়াকে ব্যবহার করব একটা ভালো স্বাস্থ্য, ভালো সমাজ এবং ভালো ব্যক্তিকে গড়ে তোলার জন্য। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে হারালেও বেশ কিছু সুযোগ নষ্ট করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। শিরোপা জয়ের পথে ভারত বড় বাধা হওয়ায় সতর্ক ফুটবলাররা, জানিয়েছেন সহকারী কোচ আবুল হোসেন। ভারতকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য অর্পিতাদের। চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জাতীয় দল কিংবা বয়সভিত্তিক প্রতিটি ধাপেই সাফল্য ধরা দিয়েছে বাংলাদেশ নারী ফুটবলে। সাফে এখন পর্যন্ত জয় করা 9 শিরোপার 7টি এসেছে বয়সভিত্তিক পর্যায়ে। দুবার সিনিয়র সাফে শিরোপা আছে সাবিনাদের দখলে। তবে অনূর্ধ্ব-17 সাফে শিরোপা জিততে না পারার আক্ষেপ সবসময় পোড়ায় বাংলার জয়িতাদের। 2023 সালে একবার হওয়া অনূর্ধ্ব-17 সাফে আমন্ত্রিত দল রাশিয়ার কাছে হেরে হৃদয় ভেঙেছিল লাল সবুজের। এবার অধুরা সে স্বপ্ন বাস্তবায়ন ভুটান থেকেই করতে চায় লাল সবুজ। স্বপ্নযাত্রার শুরুটা হয়েছে স্বাগতিকদের 3-1 গোলে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে অর্পিতা বিশ্বাসদের দলের সামনে শক্তিশালী ভারত। তাদের কাছে প্রথম ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নেপাল। ভারতের 7-0 গোলের জয়ের ম্যাচে বাসনেত, আনুষ্কা, লংজ্যাম, নংমাথেমদের পারফরমেন্সের কাছে রীতিমতো অসহায় ছিল হিমালয়ের দেশটি। তাই প্রতিপক্ষ যখন ভারত, তখন আরও সতর্ক থাকতে চায় বাংলাদেশ। ভুটান ম্যাচে গোলের একাধিক সুযোগ নষ্ট করেছে লাল সবুজ, নয়তো ব্যবধান আরও বাড়াতে পারত বাংলাদেশ। ভারত ম্যাচের আগে আক্রমণ ভাগ নিয়ে সতর্ক কোচিং স্টাফ। আলপি ও প্রীতি ভালো পারফর্ম করলেও ফুটবলারদের উন্নতির জায়গাগুলো নিয়ে আরও কাজ করেছেন লিটু। ভুটান ম্যাচে ইনজুরিতে পড়ে উঠে গেছেন মৌমিতা ও প্রীতি। তবে চোট কতটা গুরুতর তা জানায়নি টিম ম্যানেজমেন্ট। আমরা আইসবাথ এবং স্ট্রেচিং করেছি। আমরা এখন ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমরা লাস্ট কি করছি সেটা আমাদের দেখার বিষয় না। আমরা যে ভুলগুলি নিছি ওই ভুলগুলি যেন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি। ভারতের বিপক্ষে ম্যাচেও গোলপোস্টের নিচে মেঘলা রানীর থাকারই সম্ভাবনা বেশি। রক্ষণে লিটুর ভরসা অধিনায়ক অর্পিতা, শিউলি, আরিফা ও ক্রানুচিং। মাঝমাঠে কুলসুম, থুইনুই ও মৌমিতা। আক্রমণ ভাগ সামলাবেন সুরভি, আলপি ও মামুনি চাকমা। শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা ভারত, তাই তাদের বিপক্ষে সামর্থ্যের সেরাটা দিয়ে লড়বে শিষ্যরা, আশা কোচ লিটুর। দলে গত বছর অনূর্ধ্ব-17 দলে খেলা অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখ 9 জন। আসরে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। এই ম্যাচের পর আগামী 24 ও 27 আগস্ট পরপর 2 ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে লাল সবুজ। 29 আগস্ট তাদের প্রতিপক্ষ ভুটান ও 31 আগস্ট আবারও ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। একদিনের বিশ্রাম শেষে বাহরাইনে অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল। প্রথম ম্যাচের ভুল শোধরানোতেই এদিন বেশি মনোযোগী ছিলেন ফুটবলার এবং কোচিং স্টাফরা। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের প্রত্যাশা সাইফুল বারী টিটুর দলের। শুক্রবার বাহরাইনের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল। বাহরাইনে প্রচণ্ড গরম উপেক্ষা করে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের প্রস্তুতি ক্যাম্প। এশিয়ান কাপ বাছাই পর্ব শুরুর আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করছে সাইফুল বারী টিটুর দল। প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তাই একদিনের বিশ্রাম শেষে আবারও মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তপু নোভারা। বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে বাহরাইন, তাই ম্যাচের ফলাফলের চেয়ে নিজেদের পারফরমেন্সে মনোযোগী রিমন তানিনরা। তাই গেল ম্যাচের ভুল নিয়ে ফুটবলারদের সঙ্গে কাজ করেছেন কোচিং স্টাফরা। বাহরাইনের বিপক্ষে শেষ ম্যাচে ক্লিনশিট রাখতে রক্ষণভাগে বাড়তি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ, যা কাজে লাগাতে চায় এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে। ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করেছে আসলে আমাদের দুর্বলতাগুলো, এবং ওগুলো নিয়ে কাজ হয়েছে, এবং আলহামদুলিল্লাহ ছেলেরা ভালো কাজ করেছে এবং কোচও খুশি আমাদের আজকে ট্রেনিং সেশনের পর। ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব। 12 দিনের ক্যাম্পের শুরুতে বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করলেও এখন অনেকটাই মানিয়ে নিয়েছে সাইফুল বারীর শিষ্যরা। পঞ্চম অনুশীলন সেশন শেষে আত্মবিশ্বাসও বেড়েছে বাংলাদেশের। বাহরাইনের বিপক্ষে শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙিয়ে দেশে ফিরতে চায় নোভা আসিফরা। ভুলগুলো ছিল, আমরা ওই ভুলগুলো নিয়ে আজকে আমরা কাজ করেছি, এবং গতকালকে আমাদের রিকভারি সেশন ছিল, তো
আমাদের নেক্সট ম্যাচে আমরা মানে যেরকম গেম প্ল্যানিং নিয়ে খেলবো, অনেক গরমের মধ্যেও আমরা কষ্ট করে যাচ্ছি, তো এটা মনে করতেছে আমাদের জন্য একটা ভালো দিক, কারণ এখানে এএফসিতে আমাদের যেই মানে টিমের সাথে খেলা, তো এই মানে টিমের সাথে আমরা এখানে খেলতে পারতেছি, তো এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। মূল পর্ব নিশ্চিত করতে লড়াই করতে হবে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেনের বিপক্ষে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে দেশের বাইরের ফুটবল। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা সময় পর ক্যাম্প নিউতে ফেরার পরিকল্পনা করছে বার্সেলোনা। তবে সংস্কার কাজ চলমান থাকায় ক্লাব কর্তৃপক্ষের এমন দাবিকে অযৌক্তিক মনে করছেন সমর্থকরা। এদিকে রাজস্ব হারানোর ভয়ে ক্যাম্প নিউতে ম্যাচ ফেরাতে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে সংস্কার কাজ চলমান থাকায় লা লিগার প্রথম 3টি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। তবে লিগের চতুর্থ ম্যাচ ঘরের মাঠে আয়োজন করতে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা, যদিও ক্যাম্প নুতে সেই ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 14 সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যাম্প নুতে নতুন করে যাত্রা শুরুর কথা বার্সেলোনার। ম্যাচ আয়োজনে 3 সপ্তাহের বেশি সময় হাতে থাকলেও এখনও সংস্কারের অনেকটা কাজই বাকি রয়ে গেছে। স্টেডিয়ামের গ্যালারির বড় একটি অংশ ছাড়াও গ্যালারির শেড স্থাপনের কাজ শুরুই হয়নি। আপাতত গোলপোস্টের পেছনের গ্যালারি এবং ভিআইপি গ্যালারির কাজ শেষ করে 27,000 আসন প্রস্তুত করে হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা লা লিগা চ্যাম্পিয়নদের। তবে এজন্য প্রয়োজন উয়েফার ছাড়পত্র। তাই বার্সেলোনার হোম ম্যাচ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সমর্থকরাও। আমার মনে হয় না তারা ম্যাচটি আয়োজন করতে পারবে, এখনো অনেক সংস্কার বাকি। আমি স্টেডিয়ামের ছবি দেখেছি, তা দেখে আমার মনে হয় না এখানে এত দ্রুত ম্যাচ আয়োজন সম্ভব। বর্তমানে এত দর্শক নিয়ে কোনো ম্যাচ হোস্ট করার অবস্থায় নেই স্টেডিয়ামটি। যদি তারা খেলোয়াড়দের মাথায় ইট পাথর ফেলতে চায় তাহলে তারা ম্যাচ আয়োজন করতে পারে, তবে আমি মনে করি এত দ্রুত এখানে খেলা আয়োজন অযৌক্তিক। এদিকে 28 অক্টোবরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের হোম ভেন্যু উইফাকে নিশ্চিত করতে হবে বার্সেলোনার। তা না হলে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হবে অন্য স্টেডিয়ামে। এতে রাজস্ব হারাবে বার্সেলোনা। তাই তাড়াহুড়ো করেই ক্যাম্প নুতে ম্যাচ ফেরানোর প্রচেষ্টায় কাতালান ক্লাবটি। অর্থনৈতিক বিষয়টি মাথায় রেখে তারা এখানে দ্রুত ম্যাচ ফেরাতে চায়। দর্শকদের ক্যাম্প নুতে ফেরা নিয়ে তাড়া নেই, কারণ তারা অলিম্পিক স্টেডিয়ামে যেতে অভ্যস্ত হয়ে গেছে। তবে তারা ক্যাম্প নুতে খেলা ফিরিয়ে সম্পূর্ণ অর্থ পেতে চায়। মূলত এর জন্যই তারা ঘরের মাঠে ফিরতে তাড়াহুড়া করছে। ক্যাম্প নুতে ম্যাচ আয়োজনে উইফার সময়সীমা আর ছাড়পত্র ছাড়াও মিলতে হবে শহর কর্তৃপক্ষের অনুমোদন। এবারে দেশের বাইরের ক্রিকেট। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পরই ভারতের ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে রোহিত শর্মাকে। হিটম্যানের পরিবর্তে শ্রেয়াস আইয়ারকে দেয়া হবে 50 ওভার ক্রিকেটের আর্মব্যান্ড। বিসিসিআই এর সূত্র এমন খবরই জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলোতে। মূলত শ্রেয়াস ওয়ানডে দলে লম্বা সময় সার্ভিস দিতে পারবেন বলে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই। প্রথমে টি-20, পরে টেস্ট। গেল বছর টি-20 বিশ্বকাপ জিতে শর্টার ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এরপর চলতি বছর ইংল্যান্ড সিরিজের আগে সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নেন হিটম্যান। কিন্তু 50 ওভারের ক্রিকেটে এখনও অবসরের চিন্তা ভাবনা করেননি রোহিত। তবে নিজে ছাড়তে না চাইলেও বিসিসিআই যে তাকে আর ওয়ানডে নেতৃত্বে রাখতে চাইছে না তা একরকম ওপেন সিক্রেট। ইতোমধ্যেই ভারতের টেস্ট ও টি-20 দল খুঁজে পেয়েছে নতুন অধিনায়ক। ওয়ানডে নেতৃত্ব নিয়েও এবার নতুন করে ভাবছে নির্বাচকরা, কেননা ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন রোহিত শর্মা। 2027 বিশ্বকাপ খেলার ইচ্ছা থাকলেও ততদিন বোর্ড তাকে আর অধিনায়কের দায়িত্বে থাকতে দেবে না। শুধু তাই নয়, বোর্ডের পরিকল্পনা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পরই নতুন দলনেতা খুঁজে নেয়ার। ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবেন এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। জোর গুঞ্জন শ্রেয়াস আইয়ার হতে পারেন টিম ইন্ডিয়ার নতুন ওয়ানডে ক্যাপ্টেন। মূলত শ্রেয়াসকে লম্বা রেসের ঘোড়া ভাবছে ভারতীয় বোর্ড। লং টার্ম অর্থাৎ 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ওপরই ভরসা করতে চায় বিসিসিআই। শুধু তাই নয়, গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বড় অবদান রাখেন শ্রেয়াস। 5 ম্যাচে করেন 243 রান।
ওয়ানডেতে এখন পর্যন্ত 70 ম্যাচ খেলা শ্রেয়াস 48.22 গড়ে করেছেন 2845 রান। এছাড়াও আইপিএলে ভিন্ন 3টি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। 2024-এ কলকাতা নাইট রাইডার্সকে শিরোপাও জেতান শ্রেয়াস। এশিয়া কাপের দলে তাকে সুযোগ দেয়া না হলেও জোর গুঞ্জন ওয়ানডেতে ক্যাপ্টেন্সি পেতে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার। বিসিসিআই এর সূত্রে এমন খবর প্রকাশ করেছে শীর্ষ ভারতীয় গণমাধ্যমগুলো। গুঞ্জন আছে এশিয়া কাপের পরে ভারতের ওয়ানডে দল নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেবে বিসিসিআই। রোহিত ও কোহলিকে ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য পূর্ণ স্বাধীনতা দিতে চায় বোর্ড। এরপর তাদের সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে চান নির্বাচকরা। কোহলির ফিটনেস এখনো ভালো হলেও শুধু ওয়ানডে খেলায় আগামীতে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা কতটুকু ফিট থাকতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের সাবেক জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শালান। মেয়ের জন্য খাবার ও ওষুধ কিনতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। তার 6 বছরের কন্যা সন্তান মরিয়ম দীর্ঘদিন ধরে কিডনি বিকল ও রক্ত সংক্রমণে ভুগছিল। মেয়ের জন্য খান ইউনিস এলাকায় খাদ্য সংগ্রহ করতে যান শালান। লাইনে দাঁড়ানোর সময় গুলি করে হত্যা করা হয় তাকে। শালানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন বাস্কেটবল ফেডারেশন। সাবেক এই খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানিয়েছে সংস্থাটি। শালান খেলোয়াড়ি জীবনে গাজা স্ট্রিপের আল বুরাইস সার্ভিসেস ক্লাবের হয়ে 2টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি গাজা স্ট্রিপ কাপ ও 2টি সুপার কাপ জিতেছেন। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে আগামী 11 অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে নরওয়ে। সেই ম্যাচের লভ্যাংশ গাজার মানুষদের সাহায্যে তুলে দিতে চায় নরওয়ে ফুটবল। বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ে ইসরায়েল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে। সেখান থেকে আয় করা অর্থের লভ্যাংশ গাজায় যুদ্ধ বিধ্বস্তদের হাতে তুলে দেওয়ার বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে টাইগারদের ক্যাম্পে বৃষ্টির হানা, ইনডোরে সারতে হলো অনুশীলন। জুলিয়ান উডের ক্লাসে পাওয়ার হিটিং ও শট ভেরিয়েশনে উন্নতির কৌশল রপ্তের চেষ্টা ব্যাটারদের। বিসিবিতে অ্যাডহক কমিটির প্রয়োজন নেই, মন্ত্রণালয় হস্তক্ষেপ না করলে অক্টোবরেই নির্বাচন, বললেন রফিকুল বাবু। অনির্বাচিতদের দিয়ে গঠনতন্ত্র সংশোধন না করার পরামর্শ। আমরা যদি যৌক্তিক মনে করি নির্বাচনের পরে যে এগুলি সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলি করব ইনশাল্লাহ। এবং বাফুফের গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা উঠছে নির্বাহী কমিটির সভায়। সেপ্টেম্বরে শুরু নারী দলের এশিয়ান কাপ প্রস্তুতি। জাপান ও মধ্যপ্রাচ্যে কন্ডিশনিং ক্যাম্প। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।